নমস্কার। শ্রীরামপুর বেতার বাণীর চিঠির পাতায় মনের খাতায় বিভাগে লেটার বক্স দপ্তরে আপনাদের সামনে আমি আবার এসে গেছি। আমি নন্দিতা সিনহা। বুঝতেই পারছেন এবারের আশাটা ঠিক চিঠি পড়তে আসা নয়, আমরা নিয়ে এসেছি সেরা একজন পত্রকারকে। তার সাথে পরিচয় পর্বটা আগে সেরে নিই। আমার সামনে আছেন ফুলকুমার বিরা। নমস্কার। আমাদের শ্রীরামপুর বেতার বাণীতে আপনাকে স্বাগত। উনি এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে। যে চিঠির সেরা পত্রকার হয়েছেন বলে উনি এসেছেন, সেই চিঠিটা কিন্তু, সেই বিষয়টা কিন্তু 1 বছর আগের। কেমন তো এই গত একটা বছরে আমরা 2-3বার ওনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, কখনো শারীরিক কারণে, কখনো প্রাকৃতিক কারণে উনি আমাদের মাঝে এসে পৌঁছাতে পারেননি। কিন্তু আমরা নাছোড়, আমরা সেরা পত্রকারকে ছাড়বো না, তার মুখোমুখি একবার বসবই। বিশেষত তার চিঠি যখন প্রায় প্রত্যেক মাসে আমাদের আবিষ্ট করে, সেরকম একজন কলঞ্চিকে তো সম্মুখে আলাপচারিতায় না গিয়ে ছুটি দেওয়া যায় না। তো এবারে আমাদের আমন্ত্রণ উনি আর মানে উপেক্ষা করতে পারেননি, বা বলা ভালো ওনার পক্ষে আসা সম্ভব হয়েছে এবারে। সুদূর পূর্ব মেদিনীপুর থেকে উনি এসেছেন, ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাদেরও আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা আছে ইংরেজিতে, দ্য ওয়ার্শিপ অফ দ্য হার্টস দ্যাট হেভেন রিজেক্টস নট। বেতার বাণীর আন্তরিক আমন্ত্রণ আমি উপেক্ষা করতে পারলাম না। তাই খুব অসুবিধা সত্ত্বেও সমস্ত অসুবিধাকে পেছনে ফেলে আপনাদের আহ্বানে আজকে আপনাদের সামনে এসেছি। এই যে পাওয়া, এটা আমার কাছে এর কোনো বিশেষণ নেই যে আমি আমার পাওয়ার যে অনুভূতিটাকে প্রকাশ করব, এটাকে অর্থমূল্যে একে দেওয়া যাবে না। এটা একমাত্র যারা মরমী ব্যক্তি, যাদের এই ধরনের অনুভূতি আছে, তারা বুঝতে পারবে যে এটা লাখো কোটি টাকার থেকে আরও বড় আনন্দের, বড় সম্মানের, বড় প্রাপ্তির, বড় জীবনের বড় গৌরব এটা আমার হয়েছে। এই জন্য বেতারবাণীকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আমি যতদিন থাকব বেতারবাণীর সঙ্গে, আপনাদের সঙ্গে আমার সখ্যতা, হৃদ্যতা থাকবে, সক্রিয় অংশগ্রহণ করব। এবং একটা কথা বলবো, আমরা যারা লিখি সাদা কাগজের পরে শুকনো কালি আখরগুলো, সেগুলোকে বাস্তব রূপায়িত করে যারা তাদের কণ্ঠমাধুরীর নির্যাস দিয়ে লেখাগুলোকে জীবন্ত করে তোলে, মানুষের মনের মণিকোঠায় পৌঁছে দেয়, সেই সমস্ত উপস্থাপক উপস্থাপিকাকে আমার পক্ষ থেকে একরাশ চৈতি শুভেচ্ছা রইল। বিশেষ করে আমার সামনে আপনি বসে আছেন নন্দিতা ম্যাডাম, আপনার যে উপস্থাপনা, যেটা আমার কাছে একটা আলাদা মাত্রা এনে দেয়, যেটা মন ক্যামেরাটাকে জুম করলে আমি দেখতে পাই আপনার উপস্থাপনার ভেতরে একটা আন্তরিকতা, একটা হৃদ্যতা, একটা উপস্থাপনার বিভাগে একটা নতুন মাত্রা সৃষ্টি করা আপনার যে প্রয়াস, এই প্রয়াস নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। আমি আশা করব আগামী দিনে সমস্ত উপস্থাপিকা, সমস্ত উপস্থাপক বেতার বাণী এই যে মহিমা, তার যে গৌরব, তার যে খ্যাতি, এটাকে আরও উড্ডীন করে তুলবে, তার বিজয় পতাকা নিয়ে তারা এগিয়ে চলবে। শ্রীরামপুর বেতার বাণী আমাদের ইথার তরঙ্গে একটা বিশেষ জায়গা চিহ্নিত করবে, এই আশা আমি পোষণ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দরভাবে আপনি মনের কথা বললেন। আসলে আমরা খুব চেষ্টা করি, কারণ ওই শুকনো মাটিতে কণ্ঠ দিয়ে জল সিঞ্চন করলে তবেই না নবদুর্বা দলশ্যাম সেখানে ফুটে উঠবে। আপনার চিঠিগুলো পড়তে প্রত্যেকবারই দেখি যে অপূর্ব সুন্দর ভাষা ব্যঞ্জনা, অন্তরের অন্তঃস্থল থেকে একটা অদ্ভুত ছন্দিত শিহরণ যেন আপনার প্রত্যেকটা চিঠিতে
ফুটে ওঠে। এই যে আপনি বলছেন যে শুকনো অক্ষর, সত্যি আপনার কলমে শুকনো অক্ষরগুলো যেন প্রাণ পায়। ফুলকুমার বেরার চিঠি মানেই আমরা বুঝতে পারি যে একটু 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 অন্য রকমের অপূর্ব একটা ভাষার বিন্যাস থাকবে। তো এইটার জন্য আমি জানতে চাইছি যে এর তো একটা শুরু আছে, তো এটা আপনি কি বাংলা নিয়ে বিশেষ চর্চা করেছেন, নাকি আপনার কর্মজীবনে বাংলা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, এই বিষয়টা যদি একটু বলেন। বাংলা নিয়ে পড়াশোনা করেছি। এছাড়া আমার কোনো এক অধ্যাপক আমাকে বলেছিলেন, ভাষা হচ্ছে সাহিত্যের পোশাক। একটা কুৎসিত লোককে যদি সাজিয়ে দেওয়া যায়, সেও দেবতার মতো হয়ে যায়। সেরকম ভাষা দিলে সাহিত্যের যে রূপ, তার যে সৌন্দর্য, সেটা বিশেষণ দিয়ে তাকে ভূষিত করা যাবে না। সেই দিন থেকে আমি খুব কথাটা মাথায় রেখে আমি একটু পড়াশোনা করি, একটু চর্চা করি, ভাষা আহরণ করি বিভিন্ন জায়গা থেকে, এবং কখনো নিজের অন্তর্গত চেতনা থেকে সংরক্ষণ করে সেটাকে তার সঙ্গে সংযুক্ত করে, বর্তমান শব্দের সঙ্গে সংযুক্ত করে আর একটা নতুন ভাষা। আমাকে অনেকেই, অনেক অধ্যাপক, ইভেন দূরদর্শনের সাক্ষাৎকার নিতে গিয়েও সঞ্চালক আমায় জানতে চেয়েছে এইটার ভাষা কি, এইটার মানে কি। মানে তারা জানার পরে তারা একদম ক্লিয়ার যে তারা বুঝতেই পারে যে এই ভাষাটাই কিন্তু এত মিষ্টি, এই জন্য এটাকে একটু গুরুত্ব দিই। তাছাড়া আমি মনে করি যারা লেখেন তাদের মনটা না একটা অপাবৃদ্ধ উত্তর ফাল্গুনের একটা প্রতিভাস, তাদের বিবেকটা। তারাই তো আমাদের সাহিত্য জগতে কখনো সাঁচপুরবীর আকাশে তারা দাগ কাটছেন, কখনো ময়ূরকুণ্ডী ভাবনার শাখা প্রশাখায় পল্লবিত করছেন জীবনের নানাবিধ ছন্দ, কখনো দুঃখের কিনারে বুকের সানাই বাজিয়ে তাদের প্রশমিত করছেন তাদের ব্যথা বেদনার জঞ্জিরগুলোকে। এই কবি লেখক, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তারা বিকৃত হতে পারে না, কারণ যারা মফস্বল গ্রামাঞ্চলে থাকে তাদের প্রতিভা ঠিকমতো বিকশিত হয় না, বিকরিত হয় না। এক্ষেত্রে শ্রীরামপুর বেতারবাণীও তো তার একটা অবদান রেখেছে। অনেক অজানা, অনেক নাম নেজানা লেখক লেখিকা তারা লেখক সম্প্রচারিত করছেন, জনমানসে ছড়িয়ে দিচ্ছেন, অনেকে উৎসাহিত হচ্ছেন, সেখান থেকে অনেকটা প্রেরণা পাচ্ছেন। এটা তো নিঃসন্দেহে শ্রীরামপুর বেতারবাণীকে আরও এক প্রশ্ন আমাকে অভিনন্দন জানাতে হচ্ছে। অভিনন্দনের উত্তরে অভিনন্দন নয়, আপনার এই যে প্রত্যেকটা উচ্চারণের সাথে, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে যে কৃতজ্ঞতা ফুটে উঠছে আমাদের বেতারবাণীর প্রতি, আমাদের লেটার বক্সের প্রতি, সত্যিই তার জন্য আনন্দ হচ্ছে, ভালো লাগছে, আন্তরিকভাবে ভীষণ আপ্লুত হচ্ছি আমি। আপনি কর্মজীবনে, আপনি তো বললেন আপনি শিক্ষকতায় গেলেন না, স্বেচ্ছায় আপনি শিক্ষকতার চাকরিটা ত্যাগ করলেন, তাহলে আপনি কর্মজীবনটা আপনার কোথায় ছিল? কর্মজীবন এই চলছে যে সামাজিক দায়বদ্ধতা, এই জিনিসটাকে সামনে রেখে আমি অনেকগুলো এর সঙ্গে যুক্ত আছি, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আছি, কখনো সমবায় সমিতি, কখনো বিদ্যালয়, সংস্কৃতির অঙ্গনেই আমার উজ্জ্বল উপস্থিতি। তার সেরাটাই আমি দিয়ে চলেছি। আচ্ছা, আমার সৌভাগ্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের খুব বড় বড় অনেক দিকপাল শিল্পীর সঙ্গে আমার পরিচয় বা একসঙ্গে মঞ্চ শেয়ার করার আমার অভিজ্ঞতা রয়েছে। নিজেকে আমি ধন্য মনে করি। এই যে মঞ্চ শেয়ার করেছেন, সেটা সংস্কৃতির কোন অঙ্গনে? আমি সংস্কৃতির অঙ্গনে মানে সঞ্চালনার অঙ্গনে একটা আমার অঙ্গন ছিল। আবৃত্তিতে একটা নেশা আছে, সেদিক দিয়ে নয়, সঞ্চালনার দিক দিয়ে বেশি। অনেকেই ইভেন সাধনা সরগম একটা মঞ্চে তার বোম্বে থেকে তার নিজস্ব সঞ্চালক এনেছিলেন। আমার কথা শোনার পরে তিনি বললেন, এ তু বাজা, ইয়ে দাদা করেগা। এই যেটা আমার বড় পাওনা, এটা আমার বড় পাওনা। তো সেক্ষেত্রে আজকে এই যে বেতারবাণীতে আমি বসছি আপনাদের আহ্বানে, অ্যাকচুয়ালি এটাকে আমি কি করে একে ক্লারিফাই মানে বিশ্লেষণ করবো, আমার উপলব্ধিটা, আমি প্রচন্ড কষ্ট করে এসেছি, সেই কষ্টটা এই মুহূর্তে আমার সব দূর হয়ে গেছে। আমার মনে হলো লেখাটা আমার সার্থক। একজন লেখক সবার কাছে পৌঁছতে পারে না, একজন লেখার লেখনী তখনই সার্থক হয় যখন একটা দুটা লোক হলেও লেখাটা ভালো বলে। সেটা আমাকে বেতারবাণী, শ্রীরামপুর বেতারবাণী আমাকে এনে দিল। এই জন্য আবারও এক প্রশ্ন, তাদের অভিনন্দন। আবারও আপনাকে ধন্যবাদ। আপনি তো, আমি যতদূর জানি, যেহেতু রেডিও শোনা একটা অভ্যাস আছে, আমি জানি আপনি আকাশবাণীতেও লেখেন,
আপনি বুধ সকালেও লেখেন। তো এই লেখালেখিটা শুধু কি চিঠি নাকি আরো সাহিত্যের অন্যান্য সাহিত্যের, শাখাতেও? হ্যাঁ, আরো কিছু কিছু লিখি, বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, কবিতা লিখি বিভিন্ন জায়গায়। এইটা আন্দামান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমার লেখা প্রকাশ প্রকাশিত পেয়েছে। হয়, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এরকম ভাবেই চলছে। আরো অন্যান্য জায়গায় যেগুলো লোকাল, যে এগুলোতে সেখানে অনেক স্ক্রিপ্ট লিখতে হয় বিভিন্ন ভাবে। আসলে ওটা সংস্কৃতির অঙ্গনে যতটা পারি নিজেকে দিয়ে চলেছে আমি আমার সাধ্য মতো। কারণ আমাদের অ্যাকচুয়ালি বঙ্গ সংস্কৃতি, এইখান থেকেই তো ভারত সংস্কৃতি, বাংলার সংস্কৃতি তো ভারতের সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতিকেই তো সব অনুকরণ করছে। আর একটা সংস্কৃত জাতির পরিচয় বহন করে, তো সেটা আমরা ভালো কাজই করছি আমরা। অবশ্যই। বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে শুনবেন সাক্ষাৎকারটা, তারা বুঝতে পারছেন সাহিত্য এবং সংস্কৃতিকে কেন্দ্র করে একটা মানুষের 24 ঘন্টা কিভাবে হাসি আনন্দে আবর্তিত হতে পারে। আমাদের গত বছর মার্চ মাসে 2025 সালের বিষয় ছিল বকুলমালা ছোট্টবেলা। সেই বিষয়ে সেরা হয়েছিলেন ফুলকুমার বেরা, যার সাথে আমি এখন এই মুহূর্তে স্টুডিওতে আছি। তো যেহেতু আমরা চিঠিটা পড়ি, কিন্তু তার সত্ত্বেও যেহেতু 1 বছর আগেকার ঘটনা সবারই স্মৃতি থেকে নিশ্চয়ই মুছে গেছে, তো সেই মুছে যাওয়া ভালো লাগাকে আমি আরেকবার ফিরিয়ে আনছি। মার্চ মাসের বিষয় ছিল বকুলমালা ছোট্টবেলা। কলমে ফুলকুমার বেরা। ছন্দবাড়ি বেতার বাণী। সরস্বতী পুজোর এক অলৌকিক ভোরে আমার বিহবলতার দরজার সামনে এসে দেখা দিয়েছিল সে। পড়তে যাওয়ার সময় ঝাউবনের শাড়ি পেরিয়ে বকুলতলায় পৌঁছেছি। হঠাৎই আমূল চমকে উঠলাম আমি। হালকা কুয়াশার জড়ি মাখা এলো চুলে স্মিত হাস্যে আমার সামনে এসে দাঁড়ালো সে। ঘিয়ে রঙের শাড়ি আর ধপধপে সাদা ফুল হাতা ব্লাউজ, 2 ভুরুর মাঝখানে একটু ওপরের দিকে লাল কুমকুমের টিপ, আপেল রঙা গাল দুটো যেন টসটস করছে। বলল, কেমন লাগছে আমাকে? কিশোরবেলার আমি তখন ভালো লাগা আর ভালোবাসার পাকদণ্ডী পথের উদাসী পথিক হয়ে তাকিয়েই ছিলাম। কয়েকদিন পরে আবারও সেই বকুলতলায় দেখা হয়েছিল তার সঙ্গে এক গধূলি বেলায়। বকুল ফুল কুড়িয়ে আঁচল ভরছিল সে, আর আমি সেই ফুলের মিষ্টি গন্ধ মেখে 2 চোখ ভরে দেখছিলাম তাকে। স্মৃতি জাগানিয়া কুয়াশাচ্ছন্ন আলোয় মাঝে মাঝে আজও সেই বকুলতলায় দাঁড়ানো সে এসে দাঁড়ায় আমার সামনে। তখন অলস মায়ার রৌদ্র তাপে আপন খেয়ালে কখনো কখনো জেগে ওঠে বকুলতলার সেই ছবিটা। আর সে কথা মনে এলেই বর্ষাকাল নেমে আসে আমার হৃদয়ের নীলাচলে। অন্ধকারে জেগে থাকা সহস্র জোনাকির মতো সেই ছবি আমাকে পূবালি পালকের মতো ভাসিয়ে নিয়ে যায় সেই স্বপ্ন বাসবদত্তার ভালোবাসার বকুলতলায়। আবির মাখা একরাশ শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। চমৎকার একটি চিঠি। আচ্ছা, আপনার বাড়ির নাম কি? কোজাগরি? কোজাগরি। আচ্ছা, গুড। আপনার সাথে যদি কিছু থাকে সাহিত্যের যে কোনো বিভাগের কিছু, কোনো কবিতা, কোনো ছোট গল্প, বা আপনি একটু কিছু বলুন, কিছু শোনান। একটু মানে ভিন্ন স্বাদের এমনি একটু ছোট্ট একটা অনুকবিতা আমার সঙ্গে আছে, আমি শোনান। আলাদা স্বাদের, মানে এইসবের সঙ্গে আসবে না, এটা অন্য তরঙ্গীয় অবগাহন করার একটা ইয়ে। যুদ্ধ এখন। ভাঙা টিন যখন কেউ বাজায় তখন আমার মনে হয় সাইরেন বাজছে। আসলে যুদ্ধের মধ্যে বেঁচে আছি বলে সব সময় একটা অনাগত আশঙ্কায় ভুগছি আমরা। যুদ্ধ এখন দেহে, মনে, সমাজ বনে, ভালোবাসায়, প্রেমে। যুদ্ধ এখন ভেতরে, বাইরে। যুদ্ধ এখন জীবনে, মরণে। আরেকটি অনুকবিতা,
অন্ধকারের সূর্যোদয়। শেষ রাতের সানাইটা কোঁকিয়ে কোঁকিয়ে কাঁদছে একা একা। আজ আগামীকালকে নিয়ে এগিয়ে যাওয়া রেশটা ছড়িয়ে পড়ছে চারিদিকে। আগামীকালের জন্মের প্রসব যন্ত্রণা সুমধুর রাগে অবগাহন করছে নতুন ভোরের প্রতীক্ষায়। অনুকবিতা আপনাদের দুটোই আমি শোনালাম। তো খুব বেশি কবিতা অনুকবিতা লিখি না, একটু বড় কবিতা লিখি, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে সাক্ষাৎকার সারতে হবে, তাই দুটো ছোট্ট অনুকবিতা আপনাদের জন্য, সবার জন্য। খুব ভালো লাগলো। যুদ্ধ তো এখন ভীষণ প্রাসঙ্গিক। যদিও আমরা জানি বন্দুকের নল শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষের বিবেক, কিন্তু তবুও এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে আমরা তো যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই কলম ধরবো। কলম ধরবো গান, গল্প, কবিতা লেখায়। যুদ্ধ তো সবসময়। এক মুঠো ভাতের স্বপ্নে তো নিলাম হচ্ছে যৌবন, সেখানেও তো যুদ্ধ চলছে। দিগভ্রান্ত জাহাজের সাইরেন বাজছে বেকারের তারুণ্যের সমুদ্রে, সেখানেও তো যুদ্ধ চলছে। একদম। তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। একদম একদম। তবে জানি যুদ্ধের শেষ হবে, জয় হবে মানবতার, জয় হবে আমাদের সম্মিলিত প্রয়াসে, এবং জয় হবে আমাদের শ্রীরামপুর বেতারবাণীর। আচ্ছা, সেরা যখন তখন একটা পুরস্কারের পর্ব আছে, সেটা আমরা আমাদের বন্ধুরাও সবাই জানে। আসুন এবার সেই পর্বটা আমরা সেরে নিই। আমার সাথে স্টুডিওতে আছে দেবাশিস, যে একদম শুরুর দিন থেকে আমার সাথে আছে, এবং আমরা দুজন শুরুর দিন থেকে এই কাজটা করে যাচ্ছি। কখনো কখনো কদাচিৎ হয়তো ও একবার অফ হলো, কখনো আমি একবার অফ হলাম, কিন্তু আমরা দুজন জোট বেঁধে আছি সব সময়। দেবাশিস এখন উত্তরীয় দিয়ে সম্মানিত করছে। প্রতীকী কলম তুলে দিচ্ছে দেবাশিস। দর্শক সামনে থাকলে বলতাম যে একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন, কিন্তু দর্শক সামনে নেই। কিন্তু ঠিক আছে, আমরা আনন্দ জানাচ্ছি, ভালো লাগা জানাচ্ছি। আপনারাও যখন দেখবেন আশা করি আপনারাও আনন্দিত হবেন, তৃপ্ত হবেন। সাথে থাকছে কয়েকটা উপহার। ধরো, খুব ভালো লাগলো ফুলকুমার বাবু আপনার সাথে স্টুডিওতে কাটানো সময়টুকু। আপনার কলম এগিয়ে চলুক, আমাদের বেতারবাণীর সাথে থাকুন, এই প্রত্যাশা। আমিও ঋদ্ধ হলাম। সূচনা লগ্নের দুজন কর্মকর্তা বলুন আর উপস্থাপক উপস্থাপিকা বলুন, তারা আমার এই আনন্দঘন অনুষ্ঠানে তারাই আজকে আমাদের মূল হোতা। তাদের পেলাম, দুজনকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা ক্যামেরার বাইরে আছেন, কারিগরি সহায়তা করছেন, আমি তাদের নাম জানি না, সেই সব বন্ধুদের আমার নীলাঞ্জন বাবু আর সায়ন্তন, নীলাঞ্জন এবং সায়ন্তন দুজনকে আমার আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। পর্যন্ত ভালো থাকবেন সবাই।